এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। খেলা কিন্তু শুরু হয়ে গেছে মামা। টাকা লাগবে? কত টাকা লাগবে? কত টাকা পাবেন? কত জানেন? 22,500 কোটি টাকা। বুঝেন নাই ব্যাপারটা? দাঁড়ান, আমি বিষয়টা ক্লিয়ার করে বুঝাই বলি। তার আগে বলি, ব্যাংকে কত টাকা রাখছেন? দীর্ঘদিন ধরে ব্যাংকে যে সঞ্চয় করতেছেন, কত টাকা রাখছেন? এরকম যে কসকসা নোটগুলো গুনে গুনে ব্যাংকে ডিপোজিট করে রেখে আসেন, কত টাকা রাখছেন এই পর্যন্ত? হিসাব করছেন? কয় দিনের জন্য রাখছেন এবং কতটুকু মূল্য পাবেন? মানে আমি যদি আপনাকে বলি যে আপনি 1 লক্ষ টাকা ডিপোজিট করছেন 4 বছর আগে, বা 5 বছর আগে আপনি 1 লক্ষ টাকা রাখছেন বা 5 লক্ষ টাকা রাখছেন, ওই টাকাটা ব্যাংক নিয়ে আসলে কি করে জানেন? আপনার ওই টাকাটা নির্দিষ্ট বছর, মানে প্রতি বছর পর পর একটা পার্সেন্টেজ দেয় না, লাভের একটা লভ্যাংশ পান না আপনি? টাকাটা কিভাবে লভ্যাংশ দেয়? এই টাকাটা ব্যাংক আপনার হাত থেকে নেয়, নেওয়ার পরে এই টাকাটা দীর্ঘদিন ধরে, বিগত 15 বছরের কথা বলি, কাদেরকে দিয়েছে জানেন? বড় বড় যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে এই টাকাগুলো দিয়েছে। যেমন এস আলমকে দিয়েছে, তারপরে আপনার দরবেশ বাবা ব্যাক্সিমকো নিয়েছে, বসুন্ধরা গ্রুপ নিয়েছে, এরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো, সামিট গ্রুপ নিয়েছে। নিয়ে এই টাকাটা তারা বিভিন্ন ধরনের কাজ আবার খাটিয়েছে। কিন্তু কিভাবে দিয়েছে ব্যাংক? ব্যাংক বলেছিল যে তোমাকে আমি টাকা দিতে পারি, আপনাদের বোঝার স্বার্থে বললাম যে 15% লাভ দিতে হবে। ব্যাংকের সাথে এস আলম, সামিট গ্রুপ বা ব্যাক্সিমকো, দরবেশ বাবার কোম্পানির মালিকের চুক্তি ছিল 15% লভ্যাংশতে এই টাকাগুলো তাদেরকে লোন হিসেবে দিবে। তারা সেটা মেনে নিয়েই কিন্তু এই লোনগুলো নিয়েছিল। তো কিভাবে 15% ব্যাংক নিলে কি করবে? আপনাকে হয়তো 10% দিবে, ব্যাংক 5% লাভ করবে। ওই যে 1 বছর পরে আপনার কিছু লাভের দরকার আছে, আপনার একটা পার্সেন্টেজ দেওয়ার দরকার আছে, ওই পার্সেন্টেজটা আপনার ওইখান থেকে ওই 10% দিয়ে ব্যাংক 5% লাভ করে নেবে। এই চিন্তা ভাবনা করে তো ব্যাংকগুলো মূলত টাকা খাটায় না। কিন্তু ঘটনা কি ঘটছে? বিগত 15 বছর ধরে প্রত্যেকটা ব্যাংক থেকে আউলিয়া দরবেশ বাবারা যেই টাকাগুলো লোন নিয়েছিল, এই টাকাগুলো জমা দেয় নাই, কাগজগুলা জমা দেয় নাই। কি করছে? হুন্ডিতে করে বা বিভিন্ন সিস্টেমে, ব্যবসায়িক মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এই জিনিসগুলোকে ডলারে রূপান্তরিত করে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে গেছে। মানে বাংলাদেশে যত টাকা ছিল, এই কাগজের নোট ছিল, এই নোটগুলোকে ডলারে কনভার্ট করে বিদেশে পাচার করে দিয়েছে। যার ফলে কি হয়েছে? আপনি যেই টাকা রাখছিলেন, আমি প্রথমে বলছিলাম 1 লাখ বা 5 লক্ষ টাকা আপনি 4 বছর বা 5 বছর আগে ব্যাংকে রাখছিলেন, যে 5%, 10% লভ্যাংশ আপনি পাচ্ছিলেন, বা এককালীন ফিক্সড ডিপোজিটের পর আপনি 10 বছর পরে সেই টাকাগুলো ক্যাশ ইন করবেন বা উইথড্র করবেন। এখন ঘটনাটা কি ঘটছে? আপনি যখন চেক লিখে নিয়ে যাচ্ছেন ব্যাংকে দেওয়ার জন্য, যে এই চেক নেন, আমার টাকা দেন, তখন ব্যাংক আর টাকা দিতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ ওই যে শেখ হাসিনার পকেট মানি যারা ছিল, মানি ব্যাগ যারা ছিল, শেখ হাসিনা বড় অফার ছোট অফার মানি ব্যাগ যারা ছিল, তারা তো টাকা সব বিদেশে পাচার করে দিয়েছে। এখন তো আর আপনার টাকা দিতে পারছে না। যার কারণে সম্প্রতি 5 থেকে 6টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে। এই সময় রানিংয়ে যারা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন কিন্তু টাকা তুলতে পারছেন না, চেক দেওয়ার পরেও টাকা দিতে পারছে না, আপনারাই শুধু জানেন। কিন্তু যারা আমরা সাধারণ জনগণ আছি, তারা কিন্তু এই বিষয়টা আজ করতে পারছি না। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? টাকাই নাই ব্যাংকে, 6টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে, টাকা দিতে পারছে না। এখন মূল পয়েন্টে আসি। মূল পয়েন্ট হচ্ছে, শেখ হাসিনা আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে নতুন করে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার, এই সরকারের যে উপদেষ্টাবৃন্দ আছে, অর্থনৈতিক উপদেষ্টা বলি বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছিলেন যে সরকারের কথাই বা ব্যাংকগুলোর কথা শুনে নতুন করে আর কোনো টাকা ছাপানো হবে না। কিন্তু আমরা দেখলাম নতুন করে 22,500 কোটি টাকা আবার ছাপিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এবং সেই ছাপানো টাকাগুলো এই 5-6টা ব্যাংকে দিয়েছে, সাধারণ জনগণের টাকাটা যাতে ফেরত দিতে পারে ব্যাংকগুলো। এখন কথা হচ্ছে, তিনি কথা দিয়েছিলেন 3 মাস আগে কোনো ধরনের টাকা ছাপাবেন না,
কেন নতুন করে এই 22,500 কোটি টাকা তিনি আবার ছাপালেন, এবং টাকা ছাপানোর সুফল এবং কুফলটা কি? আসেন সুফলটা নিয়ে আগে একটু কথা বলি। সুফল হচ্ছে আমাদের মতো যারা সাধারণ গ্রাহক আছি ব্যাংকের, আমরা এখন চেক দিলে ব্যাংক আমাদের টাকাটা ফেরত দেবে, এটাই হচ্ছে সুফল। অর্থাৎ ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রচেষ্টাটা নিয়েছে। কুফলটা কি? কুফল হচ্ছে 2010 সালে আপনি যে স্বর্ণের ভরি কিনেছিলেন 43,000 টাকা ভরিতে, অর্থাৎ এইরকম 1,000 টাকার নোট গুনে গুনে 43টা নোট দিলে আপনি 22 ক্যারেটের এক ভরি স্বর্ণ যে কোনো গহনা আপনি কিনতে পারতেন। 2010 সালের কথা বলছি। কিন্তু 2020 সালে এসে সেই স্বর্ণের ভরি আপনাকে কিনতে হয়েছিল 60,000 টাকা। অর্থাৎ 10 সাল থেকে 20 সাল, বিগত 10 বছরে মূল্য কত বৃদ্ধি পেয়েছিল? 43 এবং 60, অর্থাৎ 17,000 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছিল বিগত 10 বছরে, 10 থেকে 20 সাল। আর 20 সাল থেকে 24 সাল, এই 4 বছরের ভিতরে স্বর্ণের মূল্য বেড়েছে কত? এখন ভরি 1,38,000 বা 40,000 টাকা। অর্থাৎ ছিল 2020 সালে 60,000 টাকা, অর্থাৎ এরকম 1,000 টাকার নোট 60টা দিলে আপনি এক ভরি স্বর্ণ নিতে পারতেন। আর এখন এরকম 1,000 টাকার নোট 138 থেকে 40টা আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রায় 70 থেকে 80% দাম বেড়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? স্বর্ণের দাম। তার মানে ওই যে টাকা ছাপানোর কুফলটা নিয়ে কিন্তু কথা বলছি। টাকা যে ছাপাচ্ছে সরকার, এর কুফলটা নিয়ে আমি কথা বলছি। 2020 সালে যে সোনা আপনি কিনতেন, যে স্বর্ণ কিনতেন 60,000 টাকায়, সেই স্বর্ণ আপনি এখন কিনছেন 1,40,000 টাকায়। অর্থাৎ 60টা নোটের জায়গায় আপনি এখন 140টা নোট দিতে বাধ্য হচ্ছেন। কেন এই 140টা নোট দিতে হচ্ছে? তার কারণ হচ্ছে আপনি যখন ব্যাংকে টাকা ছাপাচ্ছেন তখন অটোমেটিক্যালি বাংলাদেশের এই টাকার মানটা কমে যাচ্ছে। আমি যদি আরও ক্লিয়ার করে বলি, স্বর্ণের কথা বাদ দিয়ে আমি যদি চাউলের কথা বলি, যেহেতু আমাদের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় প্রধান উপাদান বাংলাদেশের চাউল, আমরা ভাত খেয়ে বাঁচি। 2020 সালে আপনি চাউল যখন কিনেছেন তখন 30 টাকা থেকে 31 টাকা কেজি চাউল কিনেছেন। অর্থাৎ এরকম একটা নোট দিলে আপনি 25 থেকে 30 কেজি চাউল কিনতে পারতেন। 25 কেজির একটি বস্তা আপনাকে কিনতে মাত্র 750 টাকা লাগতো। অর্থাৎ এরকম একটা নোট দিলে এখান থেকে আরও আপনার 250 টাকা ফেরত দিত তারা। কিন্তু এখন 2024 সালে এসে আপনি সেই বস্তা কিনতে যাবেন, আপনাকে এই নোটের সাথে আরও 400 টাকা যুক্ত করতে হবে। আগে আপনি 250 টাকা ফেরত পাইতেন 4 বছর আগে, আর এখন নতুন করে আরও 400 টাকা যুক্ত করতে হবে। অর্থাৎ তাহলে 4 আর 2 6, 650 টাকা, মানে ডাবল। 30 টাকা থেকে এখন 55 থেকে 60 টাকা, ডাবল হয়ে গেছে চাউলের দাম। তার মানে এই নোটের মূল্য বিগত 4 বছরে আপনার অর্ধেক হয়ে গেছে। মানে এই 1,000 টাকা দিয়ে আপনি 2020 সালে যেটা কিনতেন, এই 2024 সালে এসে সেইটা আপনার এই দুটো নোট দিয়ে কিনতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন এই ঘটনাটা ঘটে? এই ঘটনা ঘটার প্রধান কারণ হচ্ছে, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। কারণ বাজারে যখন প্রচুর পরিমাণে টাকা থাকে, অর্থাৎ কাঁচা টাকা থাকে বাজারে মানুষের হাতে, এবং পণ্যও থাকে, নিত্য প্রয়োজনীয় পণ্যও থাকে এবং কাঁচা টাকাও থাকে, কিন্তু যোগানটা বাড়ে না। অর্থাৎ পণ্যটা যেখান থেকে আসছে সেই উৎপাদনটা বাড়ে না, উৎপাদনটা আগের মতোই থাকে, কিন্তু পণ্যটা আছে এবং টাকার পরিমাণ বেশি। ঠিক তখনই আপনার এই মূল্যস্ফীতি সৃষ্টি হয়। আপনি যে এখন এই আলুটা কিনছেন কতই? 80 টাকা কেজি পুরাতন আলু কিনছেন আপনি। কেন কিনতে হচ্ছে? কারণ মানুষের কাছে এখন টাকা আসছে এবং আলু যেইটা ছিল সেইটাই আছে পরিমাণে, আলু কিন্তু বাড়ে নাই, কিন্তু মানুষের হাতে টাকা বাড়ছে, মানুষের চাহিদাও বাড়ছে। চাহিদা যখন বাড়ছে তখন ব্যবসায়ীরা কি করছে? 15 টাকা কেজি আলু কিনছিল, সেই আলু এখন 80 টাকা বিক্রি করছে। অর্থাৎ 40 টাকার আলু 80 টাকায় কিনতে হচ্ছে, আমার ডাবল দাম দিয়ে কিনতে হচ্ছে। এই হচ্ছে টাকা ছাপানোর প্রধান সমস্যা, এই টাকার মানটা কমে যায়। এখন বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছে যে 22,500 কোটি টাকা ছাপিয়ে এই মুহূর্তে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারা সরবরাহ করলেও সময় আসলে এই টাকাটা বাজার থেকে আবার উঠিয়ে নেবে। আপনারাই বলেন, যে টাকা জনগণের হাতে একবার চলে যায়, এই মূল্যস্ফীতি কিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে? কিভাবে এই টাকাটা বাজার থেকে আবার রিটার্ন করবে? এখানে নাকি পলিটিক্যাল কারণেও টাকাটা ছাপানো হয়েছে। বলা হচ্ছে এখানে পলিটিক্যাল কারণেও, পলিটিক্যালভাবে তারা মোটিভেটেড হয়েছে টাকা ছাপানোর ক্ষেত্রে। কারণ টাকা না ছাপাইলে
যদি ব্যাংকগুলোকে সেভ না করতে পারে তাহলে রাজনৈতিকভাবে দেশে একটি দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হতে পারে। এই জন্য প্রাথমিক অবস্থায় সেভ করার জন্য তারা এই টাকাটা ছাপিয়েছে। তার মানে আপনি 4 বছর আগে গুনে গুনে 5 লক্ষ টাকা দিয়ে এসেছেন ব্যাংকে। ওই সময় 2020 সালে আপনি 5 লক্ষ টাকায় গ্রামে যদি আপনি 10 কাঠা জমি কিনতে পারতেন, এই মুহূর্তে ওই 5 লক্ষ টাকা গ্রামে গিয়ে আপনি 5 কাঠা জমি কিনতে পারবেন না। ব্যাপারটা বুঝেছেন?